কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। এক দাদুর দুই নাতি, যাদের বয়স 12 বছর। তারা আজ গ্রাম থেকে শহরে এসেছে দাদুর বাড়িতে বেড়াতে। খাওয়া দাওয়ার পরে তারা দাদুর কাছে একটা আবদার করে, তাদের এই শহর সম্পর্কে একটা ভুতুড়ে গল্প বলতে। নাতির কথা শুনে দাদু বলে বসে, আমার গল্প চলাকালীন কেউ কিন্তু বিরক্ত করবি না। ঠিক আছে দাদু, তুমিই বলো, আমরা কেউ কথা বলবো না। নাতির কথা শুনে দাদু গল্প বলা শুরু করলো। দুই বন্ধু মানিক আর অজয় সানসিটির ব্রাইট ফিউচার অফ লাইফ কলেজের খুব নাম করা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তারা দুজনে সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করতো এই কলেজে। প্রিন্সিপালের খুব আদরে ছিল তারা। একদিন তাদের দুইজনের সঙ্গে পরিচয় হলো দুই স্টুডেন্টের। মানিক আর অজয়ের থেকে 1 বছরের সিনিয়র ছিল তারা। তারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করতো এই কলেজে। তাদের নাম উজ্জ্বল ও সুশান্ত। অজয় আর মানিকের মতো তাদেরও এটা সেকেন্ড ইয়ার চলছিল। তারা ছিল বড় ঘরের বিগড়ে যাওয়া ছেলে, কিন্তু তাদের মন খুব ভালো ছিল। অন্যের দুঃখ দেখতে পেলে তারা সেই দুঃখ দূর করতে এক পায়ে খাড়া। তাদের বড় বড় বাড়ি ছিল, 2-3টে করে গাড়ি ছিল, কিন্তু তাদের টাকার প্রতি কোনো আগ্রহ ছিল না, অর্থাৎ লোভ ছিল না। অন্যরা যেমন টাকা নিয়ে লোভ করে, টাকা না পেলে অন্ধ হয়ে যায়, অন্যকে খুন করতেও কুণ্ঠাবোধ হয় না, সে জায়গায় তাদের টাকার প্রতি বিন্দু মাত্র লোভ ছিল না। বরং গরিব দুঃখীদের দুঃখ কষ্ট দেখলে তাদের অর্থ ওই গরিব দুঃখীদের সাহায্যে লাগাতো। উজ্জ্বলা সুশান্ত দুজন নতুন স্টুডেন্টকে তাদের সামনে দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, তোদের নাম কি রে? আমার নাম মানিক। আর আমার নাম অজয়। তোদের বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম। আর আমার বাড়ি ঝাড়গ্রাম। আমাদের বাড়ির ঠিকানা তো বললাম, এবার বল তোদের বাড়ি কোথায়? আমরা এখানেই থাকি। এখানে মানে তো ঠিক বুঝলাম না। আরে বলছি আসলে আমরা থাকি এই সানসিটির লোকাল অঞ্চলে, বলতে পারিস এই অঞ্চলের ফাঁকা একটা গ্রামীণ স্থানে। মানিকের বাড়ি আমার বাড়ি থেকে 50 হাত দূরত্বে রয়েছে। আবার আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে কিছুটা দূরত্বে আছে একটা সুন্দর ঝলবলে জলের নদী, কিন্তু সেই নদীতে কোনোদিনও স্রোত হয় না, কখনো হাওয়াতে একটা ছোট ছোট রিপলও ওঠে না। সেসব বাদ দে তো, রিপল না উঠলে কিছু এসে যায় না। কি আশ্চর্য, ভেরি স্ট্রেঞ্জ। নদী থেকে একটু ঠান্ডা বাতাস তো আসে গরমকালে শরীরটাকে ঠান্ডা করার জন্য, এটা ছাড়া আর কি চাই বল? আচ্ছা, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম, কি বলিস? ওকে, আজ থেকে তাহলে আমরা ফ্রেন্ড হলাম। এইভাবেই শুরু হলো তাদের বন্ধুত্ব। এরপর থেকে তারা রোজ কলেজে আসে একসঙ্গে, আর বাড়ি ফেরেও একসঙ্গে। কোনো দিন তারা 5 স্টার হোটেলে যায়, আর কোনো দিন ক্লাবে গিয়ে পার্টি করে। একদিন উজ্জ্বলের বাড়িতে তার জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। সবাই সেখানে উপস্থিত হয়েছিল। নিমন্ত্রিত হয়েছিল মানিক আর অজয়ও। মানিক আর অজয় তার বাড়িতে এসে উপস্থিত হলো আর বলল, হ্যাঁ রে, আজকে তোর বাড়িতে কি কোনো বিশেষ অনুষ্ঠান আছে? কারণ আজকে এত বড় পার্টি দিচ্ছিস, তা বেশ মাঝে মধ্যে এমন পার্টি দিলে মন্দ হয় না। হ্যাঁ রে, আজকে আমার জন্মদিন, এই জন্যই পার্টি দিচ্ছি। তা তোরা দাঁড়িয়েছিস কেন? আয়, এসে সোফায় বস। অজয় আর মানিক বলল, আজ তো জন্মদিন, জানতাম না তো। শুভ জন্মদিন উজ্জ্বল। শুভ জন্মদিন, তোর আয়ু দীর্ঘায়িত হোক, এই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এরপর উজ্জ্বল বলল, ঠিক আছে,
আর কিছু বলতে হবে না। সুশান্ত ড্রিঙ্ক নিয়ে চলে এসেছে, চল আমরা ড্রিঙ্ক করি। কি, তুই ড্রিঙ্ক করবি? কেন, না করার কি আছে? আমি আর সুশান্ত তো রোজই ড্রিঙ্ক করি, এতে আবার নতুনত্ব কি? তাহলে তুই ড্রিঙ্ক কর, আমরা বরং তোর বাড়ির ছাদে গিয়ে বসি। আর আমাদের এইসব ড্রিঙ্ক একদমই পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু যখন খাওয়া দাওয়া হবে তখন তোদেরকে ডেকে নিয়ে আসবো। তখন কিন্তু তোরা আর না করতে পারবি না, না করলে কিন্তু শুনবই না, বলে দিলাম। ঠিক আছে। এই বলে তারা ছাদে চলে যায় এবং পায়চারি করতে থাকে। পায়চারি করার সময় তারা নিচ থেকে ছাদের উপরে ভেসে আসা পার্টির গান বাজনার আওয়াজ, মানুষের উল্লসিত চিৎকার শুনতে পেল এবং মদের গন্ধ নাকে অনুভব করল। কিছুক্ষণ পরে অন্ধকারের মধ্যে বাহির থেকে কেউ একজন হাঁপাতে হাঁপাতে উজ্জ্বলের ঘরে এসে ঢুকল। মানিক আর অজয় সেই ব্যক্তিকে ছুটে ছুটে এসে উজ্জ্বলের বাড়িতে ঢুকতে দেখল, আর সেই দেখেই তারা তৎক্ষণাৎ দৌড়ে নিচে চলে এলো। তারা যখন নিচে এলো তখন দেখতে পেল ওই ব্যক্তিটি ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সুশান্ত ওর চোখে মুখে জল ছেটাচ্ছে। এরপর ওই ব্যক্তির জ্ঞান ফিরে এলে ওই ব্যক্তি, নদী নদী নদী, বাঁচাও 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 বাঁচাও, বলে তখনই হার্ট অ্যাটাকে মারা যায়। উজ্জ্বল, মানিক, সুশান্ত আর অজয় এর কোনো মাথা মুন্ডুই বুঝতে পারল না। তাই তারা আর বেশি কথা না বাড়িয়ে ওই ব্যক্তির অন্তিম সংস্কারের ব্যবস্থা করল। অন্তিম সংস্কার হয়ে গেলে অজয়, সুশান্ত আর মানিক উজ্জ্বলের বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গেল তাদের নিজেদের বাড়ির দিকে। উজ্জ্বল দরজার কাছে দাঁড়িয়ে তাদেরকে তখন বিদায় জানাচ্ছিল হাত নেড়ে। বাড়িতে এসে অজয় কিছুই বুঝতে পারল না। সে তাড়াতাড়ি জল খেয়ে বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো, ওই লোকটি কোন নদীর কথা বলছিল, আর কি বা আছে ওই নদীতে? নদীর কথা বলতে বলতে সে আবার হার্ট অ্যাটাক করে মারা গেল, কিছু তো একটা ব্যাপার আছেই। এই ভেবে সে শুয়ে পড়ল বিছানার চাদর মুড়ি দিয়ে। কিন্তু তার চোখে ঘুম তো এলো না। তার চোখের সামনে শুধুই আজকের জন্মদিনে আসা মানুষটার অজ্ঞান হওয়া দৃশ্যটা ভেসে উঠছে। অজয় এবার চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলো, আর অনেক কষ্টে সে কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ল। পরের দিন সকালে অজয়ের ঘুম ভাঙল ঘড়ির তীব্র অ্যালার্মের দ্বারা। চটপট বিছানা ছেড়ে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। নিচে এসে দেখলো মানিক দরজায় কলিং বেল দিচ্ছে। মনে মনে ভাবলো, মানিক সত্যিই আমার আসল বন্ধু। বন্ধু বলা ভুল, সে আমার ভাই বটে। সকাল হতে না হতেই সে দেখতে চলে এলো আমি খেয়েছি কিনা। যাই গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিই। অজয় তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই মানিক ঘরের ভেতরে চট করে ঢুকে পড়ল এবং ডাইনিং টেবিলের পাশে থাকা একটা চেয়ারে বসে ধপাস করে বসে পড়ল। সে অজয়কে জিজ্ঞাসা করলো, এখন তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, বাট তুই আজ এখানে কি ব্যাপার, কিছু বলবি নাকি? কি আর বলবো, যবে থেকে গ্রাম থেকে শহরে একটা ঘরে শিফট করেছি তবে থেকে ঘরে একাই থাকি। নিজেকে বড্ড একা লাগে রে, ভালো লাগে না একা থাকতে। সাথে একটা বন্ধু হলেও মন্দ হয় না। তাই তো আজ এখানেই চলে এলাম, তোর সাথে দু একটা কথা বলে বাইক নিয়ে পার্কের দিকে যাব। একা থাকতে ভালো লাগে না? তাহলে চলে আয় এখানে। একাই তো আমি থাকি, আর কাজের লোকও থাকে না। বেশ সস্তায় পেয়েছি এই বাড়িটা। ওই যে কথায় বলে না, ওল্ড ইজ গোল্ড, তাই পুরনো বাড়িটা পেয়েই গেলাম। আর দেখ, এই বাড়িতে এখনো কেমন রং রয়েছে, একটুও রং চটেনি, পলেস্তারাও খুলে পড়েনি। তাই আমি বলছি, মনে কোনো টেনশন না রেখে চলে আয় এখানে। ওখানে আর তোকে থাকতে হবে না। ওকে, আমি তাহলে কাল চলে আসবো।
ঠিক আছে, এখন কিছু খাবি নাকি? না, পথে আসার সময় এক কাপ চা খেয়েছিলাম, তাই এখন আর খিদে পাচ্ছে না। খিদে পাচ্ছে না বললে তো শুনবো না ভাইয়া। একটু বস, আমি তোর জন্য কিছু একটা বানিয়ে আনছি। আচ্ছা, পাস্তা খাবি? হলে মন্দ হয় না, চল আমিও তোকে না হয় একটু হেল্প করি। আচ্ছা, আরেকটা কথা বলতো, তোর এখানে ফ্রিজ আছে? হ্যাঁ, ফ্রিজ আছে। দুজনে মিলে কিচেনে চলে যায় এবং পাস্তা বানিয়ে নিয়ে চলে আসে ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে বসে দুজনে বেশ আড্ডা দিতে দিতে পাস্তা খায় এবং নিজেদের কথা মতো ঠিক 9টার সময় বাড়িতে থেকে পার্কের দিকে মানিকের বাইককে চেপে ঘুরতে চলে যায়। তারা আজ মনে মনে ঠিক করলো পুরো দিনটা শুধু পার্কে আর পার্ক থেকে কিছুটা দূরত্বে থাকা মানে একটা লাইট হাউসের উপরে উঠেই কাটাবে। তারা পার্কে পৌঁছে দেখে পার্ক পুরো ফাঁকা, সেখানে কেউই নেই। আচ্ছা মানিক, সানডেতেও কি সবাই ব্যস্ত থাকে নাকি রে? কারণ অন্য দিনগুলোতে পার্ক একেবারে ভিড়ে ঠাসাঠাসি থাকে, আজ একদম ফাঁকা, যেন প্রাণ নেই এই পার্কের মধ্যে। এখানে থেকে আর কাজ নেই বুঝলি। তুই বরং লাইট হাউসের দিকে নিয়ে চল, লাইট হাউসের ওপরে উঠে না হয় সমুদ্র দেখা যাবে। ঠিক আছে চল, আমারও এখানে থাকতে আর ভালো লাগছে না। প্রাণহীন পরিবেশে থাকতে কারই বা ভালো লাগে বল? সত্যি গ্রামের পরিবেশটা একটু অন্যরকমই হয়। প্রকৃতির বাতাস, গাছের কোলে শুয়ে বিশ্রাম নিলে মনে হয় প্রকৃতি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সূর্যের তপ্ত রোদ গায়ে লাগলে মনে হয় প্রকৃতি মা ঠান্ডার ঘোর কাটিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, তোর কাছ থেকে আমি এইসব পরে শুনবো, আগে তুই লাইট হাউসের দিকে চল তো। ওকে মাই ব্রাদার, চল। এই বলে বাইকে আবার স্টার্ট দিল মানিক। হুররে, আজ পুরো দিনটাই লাইট হাউসের ওপরে কাটাবো। সত্যি মানিক, কতদিন পর যে এরকম ফ্রি হলাম। এখন প্র্যাকটিক্যাল নেই, প্রজেক্টও নেই, এখন শুধুই ফ্রি। দুজনে কথা বলতে বলতে উপস্থিত হলো লাইট হাউসের সামনে। তারা দেখলো লাইট হাউসের দরজার কাছে একজন গেট কিপার দাঁড়িয়ে আছে। মানিক সেখানে বাইক স্ট্যান্ড করে লাইট হাউসের গেট কিপারের দিকে এগিয়ে গেল এবং তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজকে এখানে কোনো নতুন যাত্রী আসবে না লাইট হাউসে ওঠার জন্য? না না বাবু, আজ কেউ আসবে না। আজকে লাইট হাউস ফাঁকাই আছে। আপনারা চাইলে আজ পুরো দিনটা এখানেই কাটাতে পারেন। আজকে তেমন কাজ বাজও নেই আমার, তাই আমিও একটু এই লাইট হাউসের ভেতরে বিশ্রাম নেব। আপনারা যখন যাবেন তখন আমাকে জাগিয়ে দিয়ে যাবেন। ঠিক আছে, এই অজয় চল উপরের দিকে চল। বলে মানিক অজয়ের হাত ধরে লাইট হাউসের ভেতরে প্রবেশ করলো এবং লাইট হাউসের ছোট্ট ছোট্ট সিঁড়ি কেটে কেটে উঠে যেতে লাগলো একেবারে লাইট হাউসের শীর্ষের দিকে। লাইট হাউসের সিঁড়ি দিয়ে ওঠার সময় অজয় বলল, মানিক, এই লাইট হাউসের গায়ে দেখছি ছোট ছোট ঘুলঘুলি আছে, যেখানে গিয়ে ফুরফুর করে হাওয়া ঢুকছে ভেতরে, আর হাওয়াটাও বেশ ঠান্ডা। কি বলিস? হ্যাঁ, আসলে সমুদ্রের ধারে লাইট হাউস তো, তাই একটু ঠান্ডা বাতাস তো হবেই। লাইটের ওপরে উঠলেও নিশ্চয়ই এইরকমই ঠান্ডা বাতাস পাবো, আর প্রকৃতির উন্মুক্ত দৃশ্যও দেখতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, তোকে আজ আমি প্রথম নিয়ে এসেছি এই লাইট হাউসে, তাই আজকে তোকে সব দেখিয়েই ছাড়বো। এখানকার সমস্ত দৃশ্য, উন্মুক্ত প্রকৃতির দৃশ্য, সমুদ্রের দৃশ্য, আশেপাশে থাকা গাছপালার দৃশ্য, সবকিছুই দেখাবো। আবার দুজনে উপরে ওঠা শুরু করলো। কিছুক্ষণ ধরে সিঁড়ি ডিঙোনোর পর অবশেষে তারা লাইট হাউসের একদম শীর্ষে পৌঁছে গেল। মানিক দরজা খুলে প্রথমে লাইট হাউসের শীর্ষের মেঝেতে পা রাখলো এবং তারপর অজয়কে ডাকলো। অজয়ও বেরিয়ে এলো। বাহ, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো। আজ প্রকৃতি যেন একটু বেশি খুশিতে আছে। এত ঠান্ডা হাওয়া, এত সুন্দর একটা পরিবেশ, সামনে সমুদ্রের জলে বড় বড় ঢেউ, সমুদ্রের পাড়ে জলোচ্ছ্বাসের ফেনা এবং পাশে পাশে কয়েকটা নারকেল ও খেজুর গাছ। আহা, বেশ সুন্দর লাগছে। কিন্তু আমি এতক্ষণ ধরে এটা তো লক্ষ্য করিনি যে এই লাইট হাউসের চারিদিকেও বেশ কয়েকটা গাছ আছে।
আর ওই গাছের পাতাগুলো কেমন যেন একটা অন্য রঙের, মনে হচ্ছে কমলা রঙের। এখানেও কি এরকম গাছ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর এবং দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। অজয় আর মানিক তখন ফোনের ক্যামেরাতে নিজেদেরকে প্রকৃতির সঙ্গে বন্দি করায় ব্যস্ত। সেলফি নিতে নিতে হঠাৎ করেই অজয়ের কিছু একটা মনে পড়ল, তাই সে মানিককে ডেকে বলল, মানিক, একটা কথা আমরা একেবারেই ভুলে গেছি। কি কথা অজয়? আমরা ঘোড়ার নেশায় উজ্জ্বল আর সুশান্তকে ফোনই করিনি। ইস, তোদের ফোন করা উচিত ছিল। ঠিকই বলেছিস তুই, কিন্তু ফোন করলে তারা বোধহয় এখন আর আসতে পারবে না। কেন? তুই জানিস না নাকি? আরে কাল ওরা অতগুলো বোতল মদ খেয়েছে, আজ তো একটু বিশ্রাম নেবে, তাই না? তাছাড়া এখন বিকেল 3টে বাজে, তাই ওদের এখন ফোন করলেও আর সারা শব্দও পাওয়া যাবে না। কথাটা তুই ঠিকই বলেছিস। আচ্ছা, ওই সমুদ্রে ওটা কি ভাসছে রে? ভাষা। ভাষা মানে জাহাজ? তাহলে তো দেখতে হয়। বলে অজয় এগিয়ে যেতে লাগলো লাইট হাউসের শীর্ষের কিনারার দিকে। মানিক তাকে লাইট হাউসের কিনারার দিকে যেতে বারণ করল, কিন্তু ঠিক তখনই ঘটলো সেই কাণ্ডটা যেটা মানিক একদম আশা করেনি। অজয়ের পা স্লিপ করে গেল আর সে স্লাইড করে লাইট হাউসের কিনারা থেকে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো যে কিনারার ঠিক নিচে একটা বাঁকানো রড ছিল, যার জন্য অজয় তার জীবনে এই প্রথমবার বেঁচে গেল। মানিক দৌড়ে এসে অজয়কে টেনে তুলল আর ওর হাত ধরে লাইট হাউসের সেই দরজার দিকে নিয়ে যেতে লাগলো। মানিক এখন লাইট হাউস থেকে নামার সিদ্ধান্ত পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মানিক রাগে গজগজ করতে করতে অজয়কে বলল, তোকে বললেও তো তুই আমার কথা শুনবি না। এই অকালে প্রাণটা হারাতিস, এছাড়া আর কিছুই হতো না। এরপর যদি তুই কখনো আমার কথা না শুনিস, তাহলে সেদিন থেকে আমার সঙ্গে তোর আর কোনো বন্ধুত্বেরই সম্পর্ক থাকবে না। সব কিছুই তুই সেই দিনই শেষ করে দিবি। আর খবরদার, কখনো ভুলেও আমার কথাকে এড়িয়ে যাবি না। আমি মাঝে মধ্যেও একটা দুটো ভালো কথা বলি, যা শুনতে বড় তেতো লাগে কিন্তু কাজে অনেক দেয়, তাই। আরে কেন রেগে যাচ্ছিস মানিক? তুই তো আমাকে বাঁচিয়ে নিয়েছিস, আর তাছাড়া আমার তো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি মানে? তুই এই কথাটা বলতে পারছিস কি করে? ক্ষতি হয়নি তা হতে কতক্ষণ ছিল? ভাগ্যিস সেখানে বাঁকানো রডটা ছিল, যার জন্যই তুই সেখানে আটকে গেছিলিস, না হলে তো এতক্ষণে। বলতে বলতে মানিকের চোখের কোণে অশ্রুবিন্দু দেখা দিল। অজয় মানিককে চোখ মুছিয়ে দিয়ে বলল, আরে পাগল, তুই কি আমার কোনো ক্ষতি হতে দিতে পারিস? আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বলাও ভুল, তুই আমার ভাইয়ের থেকেও কোনো অংশে কম নয়, তাই অত বেশি চিন্তা করিস না। অতীতকে অতীতই থাকতে দে, ওটা আর ভেবে কাজ নেই। এখন আজকে আমরা দুজনে রেস্টুরেন্টে যাব। আর হ্যাঁ, আমরা যখনই মরবো একসঙ্গে মরবো, কখনো আলাদা আলাদা মরবো না, বুঝলি? এটাই বরং ভালো হবে, দুজনে একসঙ্গে গেলেই বরং ভালো। আলাদা আলাদা গেলে একে অন্যের কষ্ট সইতে হবে, যেটা আমি পারবো না আমার ভাই। আচ্ছা ঠিক আছে, চল রেস্টুরেন্টের দিকে যাই, কিন্তু যাবার সময় তো গেটকিপারকে জাগিয়ে দিতে হবে, তাই চল আগে গিয়ে তাকে জাগিয়ে দিই। ধীরে ধীরে তারা সিঁড়ি দিয়ে লাইট হাউসের একেবারে নিচে নেমে এলো। লাইট হাউসের একদম নিচের অংশে ছোট্ট একটা আলো জ্বলছিল, যেটা লাইট হাউসের ভেতরে থাকা একটা দরজার উপর পড়েছিল। মানিক গিয়ে দরজায় কড়া নাড়ল এবং গেটকিপারকে ডাকলো। গেটকিপার মানিকের গলার আওয়াজে উঠে পড়ল এবং দেখলো ঘড়িতে 3:15 বেজে গেছে। মানিক আর অজয় লাইট হাউসের ভেতর থেকে বেরিয়ে বাইকের কাছে গেল। মানিক বাইক স্টার্ট করে অজয়কে বসিয়ে নিয়ে রেস্টুরেন্টের দিকে চলল। রেস্টুরেন্টের সামনে পৌঁছেই মানিক বাইককে পার্ক করে দিল এবং রেস্টুরেন্টের ভেতরে চলে গেল অজয়কে নিয়ে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই মানিক দেখল সেখানে উজ্জ্বল
আর সুশান্ত একটা টেবিলে বসে চিকেন আর পকোড়া খাচ্ছে। উজ্জ্বলা সুশান্তকে দেখতে পেয়ে অজয় তাদের দিকে এগিয়ে গেল। মানিকও তার পিছন পিছন গেল। উজ্জ্বলা সুশান্তের কাছে গিয়ে তারা তাদের পাশে বসে পড়ল। উজ্জ্বলা সুশান্ত তাদের দুজনকে দেখে অবাক হলো, কারণ এর আগে উজ্জ্বলা সুশান্ত কোনোদিন এই রেস্টুরেন্টে তাদেরকে দেখেনি। কিরে, আজ তোরা এই রেস্টুরেন্টে, কি ব্যাপার? আজ সানডে, তাই তো একটু ঘুরতে বেরিয়েছি। অনেকদিন পরেই ফ্রি হয়েছি। ও হো, তা কি খাবি বল? চিকেন চাউমিন, এগ রোল নাকি মটন বিরিয়ানি? তেমন কিছুই খাবো না, শুধু সিম্পল এগ চাউমিন খাবো। ওয়েটার, 2 প্লেট এগ চাউমিন দিয়ে যাও তো। এই যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পর ওয়েটার দুহাতে দুটো প্লেট নিয়ে এসে হাজির হলো এবং চেয়ারে বসে থাকা অজয় ও মানিকের সামনে এগ চাউমিনের প্লেট রেখে দিয়ে চলে গেল। খাবার খাওয়ার পরে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অজয়কে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে মানিক তার বাড়ির দিকে গেল এবং কিছুক্ষণ পর নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে উপস্থিত হলো অজয়ের বাড়িতে। অজয় তখন তার ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি সুন্দরভাবে একত্রিত করে পরিষ্কার করছিল। মানিক এসে উপস্থিত হলে অজয় মানিককে তার জিনিসপত্র রাখার জায়গাটি দেখিয়ে দিল আর দুজনে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। তখন ঘড়িতে 6টা বেজে গেছিল। পরদিন ক্লাসে জিওগ্রাফির সাবজেক্টের স্যার নির্মল সেন নদীর কিছু ছবি দেখাচ্ছিলেন প্রজেক্টরের মাধ্যমে। সারা ঘরের মধ্যে অন্ধকার ছেয়েছিল। আচমকা ছবি দেখাতে দেখাতে তিনি প্রজেক্টর বন্ধ করলেন এবং একজনকে ডাকলেন। রামপাল, রামপাল। এদিকে রামপাল ওই ক্লাসের বাইরে জল দিয়ে পরিষ্কার করছিল। হঠাৎ ক্লাসের ভেতর থেকে স্যারের গলার আওয়াজ শোনা মাত্রই সে বলল, জি স্যার, বলিয়ে। তুমি এদিকে একবার এসো তো। রামপাল এসে বলল, क्या हुआ सर, आप मुझे ऐसे क्यों बुला रहे हो? তুমি প্রজেক্টরে এই নদীর ছবি নিয়ে এসেছো কেন? मैं कुछ नहीं जानता सर। आप मुझे जिसके पास से प्रोजेक्टर को लेके आने के लिए बोले थे, मैं तो उसी शख्स से प्रोजेक्टर लेके आया और मैं कुछ नहीं जानता सर। ঠিক আছে, এখন এখান থেকে যাও। স্যার তার মাথার মধ্যে কিছুটা দুশ্চিন্তা নিয়ে বললেন। রামপাল মুখ নিচু করে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। রামপাল ক্লাস থেকে বেরিয়ে যেতেই স্যার বললেন, ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি অন্যদিন করিয়ে দেব। আজকে আমার ঠিক শরীরটা আর ভালো লাগছে না। কেন স্যার, কি হয়েছে আপনার? কিছু না উজ্জ্বল, তোমরা চিন্তা করো না। আজ আমার শরীর আর একদমই চলছে না। এই বলে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ক্লাসের পিরিয়ড শেষ হলো। দুজন বন্ধু ক্লাসের বাইরে এসে আবার অজয় ও মানিকের সঙ্গে মিলিত হলো। উজ্জ্বল বলল, জানিস, স্যারের শরীরটা আজকে ভালো নেই। মনে হচ্ছে স্যারের কিছু একটা হয়েছে। মনে হচ্ছে স্যার আমাদের থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। স্যারের কিছু হয়েছে? চল তো একবার স্যারের কেবিনে গিয়ে দেখি। সবার ডিসিশন এক হলো। সবাই স্যারের কেবিনের দিকে যাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর স্যারের কেবিনে ওই 4 বন্ধু গিয়ে ঢুকলো। সামনে স্যারকে চিন্তিত অবস্থায় দেখে তারা বলল, স্যার আপনি ব্যস্ত হবেন না। আপনার কি হয়েছে স্যার? আপনি আমাদের সমস্ত ব্যাপারটা খুলে বলুন, আমরা না হয় কিছু করার চেষ্টা করছি। স্যার কোনো কিছু বলতে রাজি হলেন না, কিন্তু তার স্নেহের ছাত্রদের তার প্রতি এমন চিন্তিত অবস্থায় দেখে অবশেষে তিনি তাদের পুরো ঘটনাটা বলার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমাদের এই কলেজ থেকে প্রায় 1.5 মাইল দূরত্বে একটা ঝলমলে নদী আছে? না স্যার, জানি না। আমি ওই স্রোতবিহীন নদীর কথাই বলছি। আমি জানি স্যার, আমি জানি। ওটা আমার বাড়ির দক্ষিণ দিকে আছে, তাও আবার বেশ কিছুটা দূরে। আচ্ছা, যদিও বা এই ব্যাপারে আমি তেমন কিছু জানি না, তবে আমি আমার মায়ের বাবা অর্থাৎ আমার দাদুর কাছে আমি এই ঘটনাটা শুনেছিলাম যে ওই নদীতে যদি কেউ পূর্ণিমার রাতে নামে
তাহলে সেই ব্যক্তিকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। সবাই বলে ওই নদীতে নাকি শয়তান থাকে। আমি এই কথাটা অনেকবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি ঠিকই, কিন্তু পারিনি এড়িয়ে যেতে। কেন স্যার? কারণ আমার বাবা মা দুজনেই ওই নদীতে একেবারে হারিয়ে গেছেন। আমার স্পষ্ট মনে আছে যে আমি, আমার বাবা মা আর দাদু গ্রামের পুরনো বাড়ি ছেড়ে এই শহরে কেনা নতুন বাড়িতে থাকতে এসেছিলাম। তখন ঘর শুদ্ধির জন্য নদীর জল লাগবে। আমি তখন পূজা অর্চনা, ঘর পবিত্র করা ইত্যাদি সমস্ত ব্যাপারে কিছুই বুঝতাম না, আর বিশ্বাসও করতাম না। আমি তখন ছিলাম নাবালক আর কি, এই 13-14 বছরের হবে হয়তো তখন। সেই সময়তে পণ্ডিত মশাই বললেন, মা, নদীর জল নিয়ে এসেছ? মা বলল, জল কোথায় পাবো পণ্ডিত মশাই? মায়ের কথায় পণ্ডিত মশাই বলেন, ওই 1.5 মাইল দূরে একটা নদী আছে, সেখান থেকে নিয়ে এসো। কারণ ওই নদী ছাড়া আর কোনো নদী নেই এই তল্লাটে। মা আর বাবা দুজনে ওই নদীতে জল আনতে গেল ঠিকই, কিন্তু তারপর থেকে আর তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে থেকে আজ পর্যন্ত ওই নদীর কথা আমি কোনোদিন ভুলতে পারিও নি, হয়তো ভুলতে পারবোও না। বাবা মা, তোমরা কোথায় ছেড়ে চলে গেলে আমাকে অনাথ করে? হায় ঈশ্বর, এই কেমন লীলা তোমার! হায় রে অদিষ্ট, হায়। বলে স্যার আবার কাঁদতে লাগলেন। সব বন্ধুরা কেবিন থেকে বেরিয়ে এলো। উজ্জ্বল সুশান্তের মুখের দিকে তাকিয়ে বলল, এর রহস্য উদ্ঘাটন করতেই হবে আমাদেরকে, যে করেই হোক। ঠিক বলেছিস উজ্জ্বল, আমিও তোর সঙ্গে সহমত। স্যারের কষ্ট আর আমি সহ্য করতে পারছি না রে। শুধু তুই কেন, আমিও সহ্য করতে পারছি না। তাই যত তাড়াতাড়ি করে সম্ভব আমাদের স্যারকে খুশি করতেই হবে। ক্লাসের সমস্ত পিরিয়ড শেষ, তাই ছুটির ঘন্টা বাজল। উজ্জ্বল আর সুশান্ত তাদের বাইকে করে তাদের বাড়ির দিকে চলে গেল, আর এদিকে মানিক আর অজয় তাদের বাইকে করে তাদের বাড়ির দিকে যেতে লাগলো। আজ তাদের 4 জনের মুখের হাসি চলে গেছে। তারা শুধু চায় স্যারের কষ্টটাকে যে করেই হোক দূর করতে। সন্ধে হয়ে এসেছে। আকাশে তারাগুলি মিটমিট করে জ্বলা শুরু করে দিয়েছে। মেঘের ফাঁকে অস্পষ্টভাবে পূর্ণচন্দ্র দেখা যাচ্ছে এবং সেটা আকাশে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। পাখিরা নিজেদের বাসায় উড়ে চলে যাচ্ছে। রাস্তার পাশের একটা টিউবওয়েল থেকে ক্রমাগতই জল ঝরে পড়ছে। বোধহয় কেউ অজান্তেই টিউবওয়েলটি খুলে রেখে চলে গেছে। কিছুক্ষণ ধরে বাইক চালানোর পর মানিক অজয়ের সঙ্গে অজয়ের বাড়ির সামনে উপস্থিত হলো। অজয়ের বাড়ির সঙ্গে সেট করা ছিল একটা গ্যারেজ। মানিক সেটা জানতো না, কিন্তু অজয় এখানে থাকার কারণে সব জানতো। অজয় মানিককে বলল, বাইকটাকে তাড়াতাড়ি গ্যারেজে রেখে দিয়ে আয়। ঘরে ঢুকেই অজয় হাত পা ছড়িয়ে সোফায় বসে পড়ল। মানিকও দরজা লাগিয়ে এসে সোফায় ধপ করে বসে পড়ল। অজয় মানিকের দিকে তাকিয়ে দেখল মানিক মাথায় হাত চেপে রেখেছে এবং মাঝে মধ্যে উহ উহ করছে। কি হয়েছে মানিক, তুই এমন মাথায় হাত দিয়েছিস কেন? মানিক অজয়ের দিকে ছোট ছোট চোখের দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। অজয় মানিকের এরূপ অবস্থা দেখে তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে পড়ল এবং কিচেনের দিকে চলে গেল। তাকে কিচেনের দিকে যেতে দেখে মানিক বলল, কোথায় যাচ্ছিস? চুপ, একদম চুপ। তুই আস্তে করে বস। আমি তোর জন্য একটা টোটকা বানিয়ে নিয়ে আসছি। টোটকা? হ্যাঁ, টোটকা, মায়ের কাছ থেকে শেখা। অজয় কিচেনে টোটকা বানাতে শুরু করলো। বানানো শেষ হলে সে ওই টোটকা নিয়ে এসে মানিকের হাতে দিল আর বলল, চুমুক দিয়ে খাবি। ওরে বাবা, এ তো ভীষণ গরম, কি করে খাবো? আহা, একটু ফু দিয়ে খানা।
মানিক ফুঁ দিয়ে খেতে লাগলো। ঠিক তখনই সোফার সামনে থাকা টেবিলের ওপরে অজয়ের ফোন বেজে উঠল। ফোন তুলে দেখলো মা ফোন করছে। ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ মা, আমি ভালো আছি। আর আমি একা নেই, আমার সাথে আমার বন্ধু মানিক আছে। ওদিক থেকে মা রেগে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কত ভালো আছিস, শুধুই মিথ্যে কথা বলা। না গো মা, আমি সত্যি ভালো আছি, আর আমার সঙ্গে আমার বন্ধুও আছে। কই তোর বন্ধুকে একবার ফোন দে তো, একটু কথা বলি। এনে মানিক, আমার মা তোর সঙ্গে কথা বলতে চায়। মানিক ফোন হাতে নিয়ে বলল, বলুন কাকিমা, কি বলবেন? বলছি তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। যাক, তোমার কথায় ভরসা পেলাম বাবা। ওকে আমার মোটেও বিশ্বাস হয় না। ঠিক তখনই মানিক কেসে উঠল। অজয়ের মা বলল, তোমার শরীর মনে হয় ভালো নেই, নিশ্চয়ই ওই ব্যাটা কিছু করেছে, তাই না? না না কাকিমা, ও কিছু করেনি। আসলে আজ একটু দেরি করেই বাড়ি ফিরেছি তো, আর অজয় আমাকে আপনার টোটকা খাইয়েছে, তাই এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছি। যাক, একটা কথা শুনে অন্তত ভালো লাগলো। মা, তুমি কিন্তু ঠিক করছো না। আচ্ছা, আর মজা করবো না। তা বাবা অজয়, তোর বন্ধুকে নিয়ে একবার আমাদের এখানে আয় না। ঠিক আছে, যাবো খন, কিন্তু সময় পেলে। ঠিক আছে, সময় পেলেই না হয় আসিস। এখন তাহলে রাখছি, কেমন? হ্যাঁ মা, রেখে দাও। মা ফোন কেটে দিল। মা ফোন কাটার সঙ্গে সঙ্গেই উজ্জ্বলের ফোন এলো। কি রে অজয়, যাবি না? না রে, আজ বন্ধুর শরীরটা একদম ভালো নেই, তাই যাব না। কি হয়েছে মানিকের? আর কি হবে, বাবু কোথা থেকে ঠান্ডা লাগিয়ে এনেছেন, কিন্তু আমি ওষুধ দিয়েছি, এখন একটু বিশ্রামের প্রয়োজন ওর। তোরা না হয় আজ চলে যা। ঠিক আছে ঠিক আছে, আমি আর সুশান্ত যাচ্ছি না হয়। আমি একটা কথা বলছি উজ্জ্বল, ভালো করে শোন। আজ পূর্ণিমার রাত, তাই আজকে তোরা যাস না। আমার মন আজ বড়ই কু ডাকছে রে। যদি কোনো বিপদ আপদ হয়। না না, আজ গিয়ে কোনো কাজ নেই, আমরা না হয় কাল সকালে যাব। তা হয় না অজয়, আমরা আজকেই যাব। পূর্ণিমা হলো তো কি হয়েছে, আমরা এর রহস্যের উদ্ঘাটন আজকেই করব। মানিক বলে, না না, তোরা যাস না, আমি তোদেরকে হারাতে চাই না। আরে অজয় মানিক, আমাদের কিচ্ছু হবে না, তোরা নিশ্চিন্তে থাক। অগত্যা, আমাদের যখন কথা শুনবি না তখন যা তাহলে। এই বলে অজয় ফোন কেটে দিল আর মানিককে নিয়ে তার ঘরে চলে গেল। এদিকে তারাও এবার বেরিয়ে পড়ল। তখন সন্ধে সন্ধে ভাব আকাশে ছিল। উজ্জ্বল বাইক স্টার্ট করলো, সুশান্ত পেছনে বসলো। এরপর তারা দুজনে গান গাইতে গাইতে হাওয়ার গতিতে চলতে লাগলো। বাইকে বসে তখন সুশান্ত নিজের চোখকে বন্ধ করলো আর প্রকৃতির ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। কিছুক্ষণ ধরে এই রকম চলতে লাগলো। হঠাৎ সুশান্ত তার কানের কাছে শুনতে পেল যেন কেউ তাদেরকে বলছে, চলে যা, ফিরে যা, যা বলছে চলে যা। ঠিক তখনই সুশান্ত তার চোখ ঝট করে খুলে ফেলল আর উজ্জ্বলকে সব কথা বলল যে কেউ তাদেরকে বলছে ফিরে যেতে। উজ্জ্বল তখন একগাল হেসে বলল, তোরও সেই অজয় আর মানিকের মতো অবস্থা হলো নাকি রে? সুশান্ত আর কিছু বলে না, চুপ করে যায়। তখন সন্ধ্যে 7:30। রাস্তার মাইল ফলক দেখে সুশান্ত বুঝতে পারল যে তারা এবার 1 মাইল পেরোবে। 1 মাইল যেই পেরুলো অমনি উজ্জ্বল তার বাইকের স্পিড বাড়িয়ে একেবারে ফুল স্পিড করে দিল। পেছন থেকে সুশান্ত বলে উঠল, একটু একটু আস্তে চালা না ভাই, বড্ড ভয় করছে। না রে, তোর এই কথাটা রাখতে পারলাম না। বাইকের স্পিড তখন 170 বা তার চেয়েও বেশি করে উজ্জ্বল ফুল স্পিডে বাইক চালাচ্ছে। আচমকা কেউ একজন বাইকের সামনে এসে পড়ল
আর বাইকের তলায় চাপা পড়ে গেল। বাইকে চাপা পড়ে যাওয়া ব্যক্তির রক্ত ছিটকে পড়ল উজ্জ্বলের মুখে এসে। উজ্জ্বল তার বাইকের ব্রেক জোরে কষল আর বাইকের পেছনের চাকা 3 হাত উঁচুতে উঠে দপ করে আবার নিচে পড়ে গেল। বাইক ফাঁকা পিচের রাস্তায় একেবারে মাঝখানে থেমে গেল। কিরে, কি হলো? বাইক থামালি কেন? আরে কেউ একজন বাইকে চাপা পড়েছে আর তার রক্ত আমার পুরো মুখে লেগে আছে। এই দেখ। কই দেখি দেখি। সুশান্ত এই বলে উজ্জ্বলের মুখে টর্চ মারে। হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকানিতে চমকে উঠে সুশান্ত। চোখের সামনে এরকম দৃশ্য সে আগে কখনো দেখেনি। তার বন্ধুর মুখে একটুও রক্ত লেগে নেই, কিন্তু তার বন্ধু বারবার বলছে ভালো করে দেখ রক্ত লেগে আছে কিনা, কিন্তু সুশান্ত মাথা নাড়ে। না, লেগে নেই। রাগে গজগজ করতে করতে উজ্জ্বল যেই বাইকের লুকিং গ্লাসে তার মুখ দেখল, অমনি সে ভয়ে চমকে উঠল। সত্যিই তো কোনো রক্ত উজ্জ্বলের মুখে লেগে নাই। উজ্জ্বল বাইক থেকে নেমে তার পকেটে হাত ঢুকিয়ে টর্চ বার করলো আর পেছনের রাস্তার দিকে টর্চের আলো ফেলল, কিন্তু রাস্তায় রক্তের কোনো ছিটে ফোঁটাও সে দেখতে পেল না, মানুষ তো দূরের কথা। তখন সুশান্ত বলল, কি ভুতুরে কাণ্ড রে বাবা। না না, আর গিয়ে কাজ নেই, এইবার ফিরে চল উজ্জ্বল। দাঁড়া, এত দূর যখন এসেছি শেষ পথটা বাকি রেখেই চলে যাব নাকি? দেখ, আমরা যদি এই রহস্যের উদ্ঘাটন একবার করতে পারি তাহলে আমাদের কলেজে আমাদের কত নাম হবে বলতো। তাছাড়া আমাদের বন্ধু এবং স্যার কতটা খুশি হবে, একবার ভেবে দেখ তো। সুশান্ত কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, উজ্জ্বল বাইক স্টার্ট কর, আমরা যাব। কয়েক মিনিট পর তারা সেই নদীর পাড়ে এলো। পূর্ণিমার চাঁদের আলো তখন ওই বিশাল নদীর জলের ওপর পড়ে ঝিকমিক করছিল, হালকা হালকা হাওয়া বইছিল। এই নদীর জলে এখন স্নান না করলে এই জীবন অসম্পূর্ণ থেকে যাবে। কথাটা বলে সে জামা কাপড় খুলে চান করতে নামলো নদীর জলে আর সুশান্তকে আওয়াজ দিল। সুশান্ত ভয়ের মধ্যে থাকা সত্ত্বেও তার বন্ধুর জোড়াজুড়িতে নদীর শীতল জলে নামলো। নদীর শীতল জলে তাদের পা পড়তেই আরামে সারা শরীর জুড়িয়ে গেল। তারা আনন্দের সঙ্গে সাঁতার কাটতে লাগলো। হঠাৎই উজ্জ্বল বলে উঠল, ওই দূরে মাঝ নদীতে কিছু একটা চকচক করছে, যাবি নাকি সুশান্ত? সুশান্ত বলে ওঠে, না যাব না। কিন্তু বারবার উজ্জ্বলের জোর করাতে সে অবশেষে যেতে রাজি হয়ে গেল। সে বলল, তুই এগো, আমি তোর পিছনে যাচ্ছি। কথা মতো উজ্জ্বল আগে আর সুশান্ত তার পেছনে পেছনে যেতে থাকল। কিছুক্ষণ সাঁতার কাটার পর উজ্জ্বল যখন মাঝ নদীতে এসে পৌঁছালো, তখন বিরাট একটা হাত জল থেকে উঠে এসে তাকে, অর্থাৎ উজ্জ্বলকে মুঠোর মধ্যে শক্ত করে ধরে ফেলল আর তাকে সেই মুঠোর মধ্যেই পিষে মেরে ফেলল। উজ্জ্বলের রক্তের এক এক ফোঁটা বিন্দু নদীর জলে পড়ে জলের রং লাল হতে লাগলো। চোখের সামনে এই সমস্ত ঘটনা দেখে সুশান্তের পিলে চমকে উঠল। সে ভয় পেয়ে গেল এবং খুব দ্রুত গতিতে সাঁতরে নদীর পাড়ে এসে উঠে পড়ল। সুশান্ত কেঁদে কেঁদে বলতে লাগলো, কি ভয়ানক কাণ্ড! ঈশ্বর, আমার বন্ধু শেষ হয়ে গেল। আমি কেন আমার বন্ধুর কথা শুনলাম না? কেন আমি বাইকটা কুড়িয়ে ফিরে গেলাম না? সবকিছু আমার জন্যই হয়েছে, আমার জন্যই একটা নিরীহ ও নির্দোষ বন্ধুর প্রাণ গেছে। আজ তো পূর্ণিমা রাত, তখন কেন আমি তাদের কথা শুনলাম না? এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলেই বাঁচতে পারবো। এই বলে সুশান্ত নদীর পাড় থেকে পালাতে লাগলো, কিন্তু সুশান্ত এক পাও নড়তে পারল না। সে তো দৌড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজের জায়গা থেকে একটুও নড়ছিল না। সুশান্ত বুঝতে পারল তার সময় এবার শেষ হয়ে এসেছে।
সুশান্ত যেমন ভাবলো ঠিক তেমনটাই ঘটল। শয়তানের বিশাল লম্বা হাত নদী থেকে বেরিয়ে এসে সুশান্তের পা ধরে ফেলল এবং তাকে টেনে নদীর জলের উপর নামিয়ে আনলো। সুশান্ত ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, হাত পা এদিক ওদিক ছুটতে লাগলো। এবার শয়তানের আরেকটি হাত নদী থেকে বেরিয়ে এলো এবং তৎক্ষণাৎ তার দুটো হাত দিয়ে সুশান্তের ঘাড় ধরে পেছনের দিকে ঘুরিয়ে দিল। সুশান্ত ছটপট করতে লাগলো, কিন্তু শয়তান তাকে দয়া দেখালো না। শয়তানের হাত সুশান্তের ঘাড় আবার ঘুরিয়ে টেনে ছিঁড়ে ফেলল আর নদীর মাঝের দিকে ছুঁড়ে ফেলে দিল। সুশান্তের কাটা ঝেরা মাথা নদীর উপর ভাসতে লাগলো, চোখ উল্টানো অবস্থায় এবং জিভ বার করা অবস্থায়। তার ওই কাটা মাথা দেখে মনে হচ্ছিল কেউ একজন খুব ভয়ানকভাবে মেরে ফেলেছে। সুশান্ত তার শেষ নিঃশ্বাস তার বন্ধুর সঙ্গেই ত্যাগ করে দিল ওই নদীর জলের উপর। সুশান্ত মারা যেতেই শয়তানের দুটি হাত আবার জলের তলায় প্রচণ্ড শব্দ করে চলে গেল। এবার জল দুই ভাগে ভাগ হয়ে গেল এবং নদী থেকে বেরিয়ে এলো এক বিরাট শয়তান। বিরাট শয়তান নদী থেকে বেরিয়ে এসে উজ্জ্বলা সুশান্তের ভেসে থাকা শরীরের উপর প্রচণ্ড দ্রুত গতিতে 7 বার ঘুরল এবং পুনরায় আবার জলের উপর ঝাঁপ দিয়ে জলের অতল গভীরে চলে গেল। সকালে উজ্জ্বল ও সুশান্তের নিখোঁজ হওয়ার খবর অজয় আর মানিকের কানে এসে পৌঁছালো। তাদের মা কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারকে জানিয়ে দিয়েছে যে তাদের ছেলে কাল সন্ধ্যের পর থেকে বাড়ি ফেরেনি। প্রিন্সিপাল অজয়কে ফোন করে এবং জানতে চান অজয়ের বাড়িতে উজ্জ্বল আর সুশান্ত আছে কিনা, কিন্তু অজয় বলে তারা এখানে আসেনি, তারা কোথায় একটা যাবে বলেছিল। প্রিন্সিপালের ভয়ে অজয় তার মনের মধ্যে কথাটি লুকিয়ে রাখলো, একবারও বলল না। বন্ধুদের নিখোঁজ হওয়ার খবর তাদেরকে খুব শোকাহত করল, তাদের মন ভেঙে গেল। তারা দুজনে সোফায় বসে কাঁদছিল আর নিজেদেরকে দোষারোপ করছিল। এমন সময় ফোনের নোটিফিকেশন বেজে উঠল। চমকে উঠে অজয় মানিককে বলল, কে আবার এই সময় মেসেজ পাঠাচ্ছে বলতো? এদিকে দুঃখে আমার হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে আর ওদিকে কোথা থেকে অন্যান্য সমস্ত ব্যক্তিরা মেসেজ পাঠাচ্ছে। মানিক নিজেকে সামলে উঠে ফোন যেই বন্ধ করতে গেল ঠিক তখনই ফোনের স্ক্রিনে তার এক জানাশোনা সাধু বাবার ছবি ভেসে উঠল। সাধু বাবার ছবির নিচে লেখা ছিল, কতদিন চোখের দেখা দেখিনি বাবা, আজকে চলে আয়। মানিকের তখন মনে অদ্ভুত অদ্ভুত সব খেয়াল আসতে লাগলো। সে বলল, অজয় চল, আজ আমরা উত্তরের জঙ্গলের দিকে যাব এক সাধু বাবার সঙ্গে দেখা করতে, কারণ এই একটাই মাত্র উপায় আছে আমাদের কাছে। আমার মনে হয় আমার বন্ধুরা ওই নদীতে গিয়ে হারিয়ে গেছে জলের অতল গভীরে, অথবা আমার মনে হয় ওটা একটা ভৌতিক নদী, তাই ওই নদীর থেকে বাঁচার জন্য আমাদের ওনার সাহায্য খুবই দরকার। ঠিক আছে চল। মানিক গ্যারেজ থেকে বাইক বার করলো। অজয় বাইকের পেছনে বসলো। মানিক বাইক স্টার্ট করলো এবং উত্তরের জঙ্গলের দিকে ফুল স্পিডে বাইকটাকে নিয়ে যেতে লাগলো। জঙ্গলের ভেতরে ঢোকার আগে তারা বাইকটাকে জঙ্গলের পাশে পার্ক করল এবং জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই অজয়ের গাটা কেমন শিউরে উঠল। অজয় তার বন্ধু মানিককে বলল, এই কেমন যেন ছমছমে পরিবেশ, তাই না? তার সঙ্গে একটু ভয় ভয়ও করছে আমার। ভয় করছে? তাহলে আমার হাতটা ধর। তোর ভয় করছে না? না, কেননা এর আগে আমি বহুবার এই জঙ্গলে এসেছি আমার দূর সম্পর্কিত এক কাকার সঙ্গে দেখা করতে। আমার কাকা হচ্ছেন একজন তান্ত্রিক, কাকাই জঙ্গলেই তন্ত্র সাধনা করেন। কাকা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে, তুই দেখে নিস। কথা বলতে বলতে দুজনে তান্ত্রিক বাবার কাছে এসে পৌঁছালো এবং দু হাত জড়ো করে তার সামনে বসে পড়ল। কাকা, আমাদের সবাইকে বাঁচাও, এই ধ্বংসলীলার হাত থেকে জগৎকে রক্ষা করো। তান্ত্রিক চোখ খুললেন এবং তার দিব্য দৃষ্টি দিয়ে সমস্ত কিছুকে দেখলেন। সাধু মন্ত্র পড়তে লাগলেন এবং দু হাত হাওয়ায় তুললেন।
মন্ত্র পড়া শেষ হলে সাধু তার পাশে থাকা একটা থালা থেকে লাল রঙের কাপড় সরালেন এবং একটা চাকু হাতে নিয়ে বললেন, নিজেদের বাম হাতের শিরা এই চাকু দিয়ে কেটে অগ্নিকুণ্ডে রক্ত দাও। কথা মতো তেমনই কাজ করলো তারা। বাম হাতের শিরা কেটে অগ্নিকুণ্ডে রক্ত আহুতি দিল তারা। অগ্নিকুণ্ডে তাদের রক্ত পড়তেই সেখান থেকে বেরিয়ে এলো দুটি সুন্দর ও ধারালো খঞ্জর। তান্ত্রিক বললেন, আজ রক্ত পূর্ণিমার রাত। এই রাত যুগ যুগ বছর পর আসে। এই রাত হচ্ছে শয়তানের রাত। আজ তোমাদেরকে নিজেদের সাহসের পরিচয় দিতে হবে এবং সেই নদীতে গিয়ে নামতে হবে। যখনই ওই দৈত্যাকৃতি শয়তান তোমাদেরকে মারতে আসবে, তখনই তোমরা নিজেদের বাম হাতের শিরা আবার কাটবে এই খঞ্জরে এবং রক্ত দিয়ে রাঙিয়ে দেবে এই খঞ্জর। খঞ্জরটি রক্ত দিয়ে রাঙিয়ে চাঁদের আলোয় তুলে ধরবে। চন্দ্রালোকে এটাকে স্পর্শ করানো খুবই দরকার, না হলে এই খঞ্জরের আঘাতে ওই শয়তান মরবে না। চাঁদের আলো খঞ্জর স্পর্শ করা মাত্রই এই খঞ্জর শয়তানের বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে, কিন্তু এতে তোমাদের প্রাণ সংশয় হতে পারে, তাই ভেবে চিন্তে। এরপর তান্ত্রিক আবার ধ্যানে বসলেন। অজয় আর মানিক আস্তে আস্তে করে জঙ্গল থেকে বেরিয়ে এলো আর বাইকে বসে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছেই অজয় আর মানিক নিজেদের ড্রেস চেঞ্জ করে নিল। মানিক অজয়কে বলে, আজ সন্ধ্যার দিকে আমরা যাব সেই নদীর পাড়ে। ঠিক আছে। মানিক ফোনে কিছু একটা খাবার অর্ডার করে। তারপর দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ আজকে তাদের শরীরে বিশ্রাম দরকার। আজকে তাদের শয়তানের সঙ্গে লড়তে হবে। ঘুমানোর সময় অজয় একটা স্বপ্ন দেখে যে স্বপ্নে সে শয়তানের হাতে রয়েছে এবং মানিক নদীর পাড়ের দিকে দৌড়ে যাচ্ছে। শয়তান তার একটা হাত ওপরের দিকে তুলল, তারপর সঙ্গে সঙ্গে তার হাতের নখগুলো বড় বড় হয়ে গেল। শয়তান ওই বড় বড় নখ অজয়ের পেটে ঢুকিয়ে দিল। অজয় চিৎকার করে উঠল। ঠিক তখনই অজয় স্বপ্নটা ঝট করে ভেঙে গেল। অজয়ের গলার স্বরে কাঁপুনি দেখা দিল। অজয় বিড়বিড় করে বলল, সন্ধে হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। পাশে মানিক নেই, তার মানে বাইক বের করতে চলে গেছে। এটা কি স্বপ্ন দেখলাম আমি, নাকি নাকি কোনো? তখনই মানিক বাহির থেকে একটা জোরে হাঁক দিল, তাড়াতাড়ি আয় অজয়, আমাদের তো এখনই নদীর দিকে যেতে হবে। অজয় তাড়াতাড়ি বেরিয়ে নিচে চলে এলো। আকাশের তখন অস্পষ্ট পূর্ণ চন্দ্র ছিল। মানিক আর অজয় তাড়াতাড়ি করে বাইক চালিয়ে ওই নদীর পাড়ে এসে পৌঁছালো। নদীর পাড়ে ঠান্ডা বাতাস দিচ্ছিল। চাঁদ তখন বেশ স্পষ্টভাবেই আকাশে উঠেছিল। তারা সামনে সেই ভুতুড়ে নদীর জল দেখতে পেয়ে মনের মধ্যে খুব কষ্ট পেল এবং মনে মনে এর শেষ দেখে ছাড়বে এই প্রতিজ্ঞা নিয়ে নদীতে তারা যেই নামলো, অমনি ধীরে ধীরে সেই সাদা চাঁদ লাল বর্ণ ধারণ করতে লাগলো। নদীর পাড়ের জলের তলের উচ্চতা পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত উঠে এলো। আকাশে রক্তচন্দ্র উঠছে দেখে তারা নিজেদের বাম হাতের শিরা কেটে রক্ত দিয়ে ওই খঞ্জরকে রাঙিয়ে দিল আর লাল চাঁদের আলোয় তুলে ধরল। আর ঠিক তখনই দুটো হাত ওই নদীর জল থেকে বেরিয়ে এলো আর অজয়কে ধরে ফেলল। ব্যাস, অজয়ের হাত থেকে ওই খঞ্জরটা নিচে পড়ে গেল আর জলের তলায় তলিয়ে গেল। অজয় বেশ বুঝতে পারল সে ওই শয়তানের শিকার হয়ে গেছে, তাই তার বাঁচা একেবারেই অসম্ভব। তার স্বপ্ন সত্যি হয়ে গেছে। শয়তান এবার একটা হাতে অজয়কে ধরল এবং আর একটা হাত হাওয়ায় তুলল। তার হাতের নখগুলো বড় বড় হয়ে গেল এবং চোখ সম্পূর্ণ লাল। সে তার নখযুক্ত হাতকে সজোরে অজয়ের পেটে বসিয়ে তার ফলে নখগুলি অজয়ের পেটের এপার থেকে ওপারে চলে গেল। অজয়ের শরীর দুভাগে বিভক্ত হয়ে গেল।
কোমর থেকে পা পর্যন্ত একটা অংশ, আর মাথা থেকে কোমর পর্যন্ত আরেকটা অংশ। অজয়ের অর্ধেক শরীর যেটা মাথা থেকে কোমর পর্যন্ত ছিল সেটা ভয়ানকভাবে চিৎকার করে এবং কাতরে কাতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। শয়তান এবার অজয়ের মাংস তার ধারালো দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। মানিক তার সামনে এই দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে গেল, কিন্তু সে তার হাতের থেকে ওই রক্তে রাঙা খঞ্জরটিকে একটি বারের জন্য ফসকাতে দিল না। সে শক্ত করে ওই খঞ্জরটিকে লাল চাঁদের আলোয় তখনও তুলে ধরে রেখেছিল। অজয়ের পর শয়তানের এবার মানিকের দিকে দৃষ্টি করালো। শয়তানের লাল চোখ দেখে মানিক প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং অজান্তেই সে তার হাত ভয়ে পেছনের দিকে ছুঁড়ে দিল, যার ফলে খঞ্জর গিয়ে পড়ল একেবারে নদীর কাদা পাড়ে। মানিক দৌড়ে নদীর পাড়ে উঠতে চাইল, কিন্তু লাল চন্দ্রের আলোয় স্নাত কোন এক অদৃশ্য শক্তি তাকে পাড়ে উঠতে দিল না, আবার তাকে ঢেলে ওই নদীতেই ফেলে দিল। শয়তান এটা দেখে ভীষণ রেগে গেল। সে গর্জন করতে করতে জলের উপর পায়ের আঘাত করতে করতে তার দিকে এগিয়ে আসতে লাগলো। মানিক তখন আর কি করবে, কিভাবে শয়তানকে মারবে বুঝতে পারল না। হঠাৎ করে সে খেয়াল করলো খঞ্জরটি নদীর কাদা পাড়ে পড়ে আছে, ওপার পরে নয়। অতএব চিন্তা কি, তাই সে নদীর কাদা পাড়ের দিকে পাগলের মতো দৌড়ে গেল নদীর কাদা পাড়ে পড়ে থাকা খঞ্জরটিকে তোলার জন্য। নদীর কাদা পাড়ে পৌঁছে মানিক খঞ্জরটিকে হাতে তুলে নিল। ঠিক তখনই তার পিছন থেকে কারুর গর্জনের আওয়াজ শোনা গেল। মানিক বুঝতে পারল শয়তান ঠিক তার পেছনেই আছে, ফলে তাই আজ আর এখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল। সে মনে মনে বলল, আজ ও মরবে, না হয় আমি মরব, না হলে আমার সঙ্গে ওকেও নিয়ে মরব। শয়তান মানিকের ঠিক পেছনে দাঁড়িয়েছিল। মানিক তার পেছনে শয়তানের উপস্থিতি অনুভব করল। শয়তান এবার চিৎকার করে মানিকের উপর ঝাঁপিয়ে পড়ল। মানিকও সেই সময় ওই খঞ্জর আর একবার চাঁদের আলোয় খুব তাড়াতাড়ি তুলে ধরল। চাঁদের আলো ওই খঞ্জরে পড়তেই খঞ্জরটি তলোয়ারের আকার ধারণ করল। মানিক খঞ্জরটিকে নামিয়ে দিল তৎক্ষণাৎ, তার পেটে সজোরে আঘাত করল। পেটে আঘাতের ফলে তলোয়ার আকৃতির খঞ্জর তার পেট চিরে ঢুকে গিয়ে একেবারে পিঠ দিয়ে বেরিয়ে এলো আর ওই শয়তানের বুকের ঠিক মাঝখানে ঢুকে গেল। শয়তান ওই খঞ্জরের তীব্র আঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করল, কিন্তু মানিক তৎক্ষণাৎ তার পেট থেকে খঞ্জরটিকে বের করে জয় বজরংবলী বলে আবার শয়তানের বুকের ঠিক মাঝখানে সজোরে বসিয়ে দিল। বুকের মধ্যে আর একবার খঞ্জরের আঘাত পেয়ে শয়তান ভয়ানকভাবে চিৎকার করে উঠল এবং ছটফট করতে লাগলো। ধীরে ধীরে শয়তান দুর্বল হয়ে পড়ল। তার বিরাট আকার মানুষদের মতো স্বাভাবিক আকারে রূপান্তরিত হয়ে গেল। শয়তান ক্ষুদ্র হতেই খঞ্জরটিও তার আগের অবস্থায় ফিরে এলো। মানিক শয়তান যাতে পালিয়ে না যায় সেজন্য তাকে দুহাতে দিয়ে প্রচণ্ড শক্তিতে জাপড়ে ধরল। সে আবার খঞ্জরটিকে টেনে বের করলো ওই শয়তানের বুকের থেকে এবং জয় বজরংবলী বলে আবার সজোরে বসিয়ে দিল শয়তানের। জয় বজরংবলী। এবার মানিক শয়তানকে ছেড়ে দিল। শয়তান পিছিয়ে পিছিয়ে কিছুটা দূরে চলে গেল এবং হুঙ্কার মারতে মারতে জলে ঝাঁপ দিল। শয়তান জলে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরই জলের মধ্যে একটা বিস্ফোরণ হলো। মানিকও মারা গেল, যেহেতু তার পেটের মধ্যে একটা বিশাল ক্ষত তৈরি হয়েছিল। নদীর জল লাল হয়ে গেল, কিন্তু ওই শয়তানের মৃতদেহ জলের ওপরে আর ভেসে উঠল না। দাদুর গল্প বলা শেষ হলে নাতিরা বলে, শয়তান কি বেঁচে আছে নাকি মরে গেছে? নাতি, সেটা শোনার জন্য তো আর একটু অপেক্ষা করতে হবে তোদের। এই বলে দাদু হাসতে লাগলো। দাদুর হাসি দেখে তার নাতিরা একে অন্যের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল।